সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাস আমরা শুরু করছি। আমাদের ক্লাসের আলোচ্য বিষয় থাকবে আরো এক ধাপ উপরে, অর্থাৎ গতদিন আমরা ড্রয়িং এর একদম বেসিকটা শিখলাম, অর্থাৎ একদম সবাই যেটা মানে সাধারণভাবে জানে, সচরাচর যেগুলো যারা আর্ট করতে আসে এগুলো সম্পর্কে তাদের মোটামুটি ধারণা থাকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা গতদিন ক্লাসে আলোচনা করছিলাম। আজ যে বিষয়টা আমরা আলোচনা করবো সেটা হলো আমরা এই অঙ্কন জগতের একটা গুরুত্বপূর্ণ ধাপে আমরা যাব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। সেই বিষয়টার নাম কি? পরিপ্রেক্ষিত। সেই বিষয়টির নাম কি হবে আপনার? পরিপ্রেক্ষিত। আমি খাতার উপরে লিখছি, দেখেন। পরিপ্রেক্ষিত। আমি লাইটটা একটু কমাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। জি, এখন সুন্দর মতো দেখতে পাবেন। এই যে পরিপ্রেক্ষিত, আমরা আজ আলোচনা করব কি নিয়ে? পরিপ্রেক্ষিত নিয়ে, অর্থাৎ একে ইংরেজিতে বলে পার্সপেক্টিভ। এই ড্রয়িং এর জগতে পার্সপেক্টিভের গুরুত্ব অনেক অনেক বেশি। আপনি সব থেকে ভালো যদি ড্রয়িং শিখতে চান, তাহলে আপনার এই পরিপ্রেক্ষিত সম্পর্কে সবার আগে ধারণা অর্জন করতে হবে। আসলে পরিপ্রেক্ষিত জিনিসটা কি? এই পরিপ্রেক্ষিতের মাধ্যমে কি নির্ণয় করা হয় বা ছবির কি ফুটিয়ে তোলা হয়? বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন উপায়ে এই পরিপ্রেক্ষিত ছবিতে ফুটিয়ে তোলা হয়। সেটা আপনার কালারের মাধ্যমে হতে পারে, কালার, আলো ছায়া, রেখা, কালার, আলো ছায়া, রেখা ইত্যাদির মাধ্যমে আপনার কি এই পরিপ্রেক্ষিত আপনার ফুটিয়ে তোলা যায়। ছোট বড়, ছোট এবং বড় এর মাধ্যমে ওঠানো যায়। তাহলে আমরা যদি পরিপ্রেক্ষিত সহজ বাংলায় একদম, আর আপনারা কোনো ভয় পাবেন না, ভয় পাবার কোনো কারণ নাই। একদম নির্ভয়ে আপনি যেটুকু পারেন সেইটুকু আপনি আউটপুট দেবেন, বাদ বাকি আমি দেখবো। ঠিক আছে? আপনার কোনো কিছু পারার দরকার নেই, শুধু আমি যেটুকু বলি সেইটুকু আপনি কমপ্লিট করবেন। আর মনে যা চাই, আমি একটা কাজ দিয়েছি, ওই কাজটা মনে করেন যে সারের মতো হচ্ছে না, দরকার নেই আমার মতো হওয়া। আপনি যেমন পারেন তেমনই অঙ্কন করে দেন, তারপরে কি করতে হয় সেটা আমি দেখবো। মনের ভিতরে কোনো সংশয়, কোনো ভয় রাখবেন না। নিজের মানে নিজের মন যেটা সায় দেবে সেটাই করবেন। দেখবেন যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করার পরে অটোমেটিকলি আপনি নিজেই পজিশন বুঝতে পারছেন। তাহলে আমরা সহজভাবে পরিপ্রেক্ষিত বুঝবো যে কি, দূর এবং কাছে, দূরের জিনিস সবসময় পরিপ্রেক্ষিতে কি হয়ে যায়? ছোট হয়ে যায়, এবং কাছের জিনিস বড় থাকে। তাহলে মনে করেন যে আমরা এখানে একটা কি দিলাম? থাম্বা দিলাম। এখানে একটা আমরা কি দিলাম? একটা থাম্বা দিলাম। মনে করেন যে একটা থাম্বা দিচ্ছে, এটা কি আমার সবার প্রথমে আছে? এই থাম্বাটা কি আছে? সবার প্রথমে আছে। এবং এখানে আমরা মাটি দিয়ে দিলাম। এখানে আমরা কি দিলাম? মাটি। তাহলে এই খাড়া থাম্বা দিলাম। খাড়া থাম্বা দেওয়ার পরে এর নিচে আমরা কি দিলাম? মাটি দিলাম। তাহলে এটা যে একটা থাম্বা সেটা বোঝা যাবে এই যে মাটি দেওয়ার কারণে। এরপর আমার এরপরে এরপরে যে থাম্বাটা হবে সেটা কি হবে? এর চাইতে ছোট হবে। তাহলে সেটা আমরা, এর গোড়া এখানে, তার গোড়াটা আমরা এরকম জায়গায় রাখি। তাহলে এখান থেকে নিয়ে আমরা আর একটা থাম্বা দিলাম, আর একটা থাম্বা দিলাম। তাহলে দেখেন এখানে আমরা মাটি দিয়ে দিলাম, এতে মাটি দিয়ে দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করছেন, এর গোড়া কোথায়? এখানে। তাহলে এই থাম্বার চাইতে এই থাম্বাটা বড়।
এইটা আপনার পরিপ্রেক্ষিত। এই যে যেটা সামনে থাকবে, যেটা কাছে থাকবে, সেটা কি হবে? তুলনামূলকভাবে বড় হবে। আর যেটা আপনার দূরে থাকবে, সেটা সামনের চাইতে তুলনামূলকভাবে ছোট হবে। এরপরে যদি আরেকটা দেন, তাহলে এই জায়গা থেকে রেখা টানেন, এর গোড়া এই, তাহলে এটা এখান থেকে টানলাম, দিয়ে এখান থেকে এই থাম্বা দিয়ে দিলাম। দেখেন, তাহলে এটা কি আরো ছোট হয়ে গেল? এবার মনে করেন যে এর গোড়া এই, আমরা এখান থেকে আর একটা রেখা দিলাম, এই যে এর গোড়াটা এখানে দিলাম, দিয়ে এই, তাহলে আর একটা থাম্বা দিলাম এই, আর একটা মাটি। তাহলে এখন দেখেন আমরা কি কাজ করছি। প্রথমে যেটা হবে সেটা বড়, তারপরটা আরো ছোট, তারপরটা আরো ছোট, তারপরটা আরো ছোট। এইভাবে আপনার যত কাছে থাকবে তত কি হবে? বড়। যত দূরে চলে যাবে তত আপনার ছোট হয়ে যাবে। পরিপ্রেক্ষিতে এটা হলো ধরন। ঠিক আছে? পরিপ্রেক্ষিত আপনি যে মানে পার্সপেক্টিভ, আপনি যে সাইডে দেখবেন সেই সাইডটাকে আপনার ফোকাস করতে হবে। বাকিগুলো আপনার কি করতে হবে? দূরে নিয়ে বসাতে হবে, অর্থাৎ সেগুলো ঝাপসা করে আপনাকে দেখাতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি যদি শিল্পী হতে চান, চিত্রশিল্পী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই মুক্ত মনা হতে হবে। আপনার মধ্যে কোনো সংশয় থাকলে হবে না। আপনি যা কিছু করবেন তাই শিল্পকর্ম হয়ে যাবে। একজন ভালো শিল্পী হতে গেলে আপনাকে লক্ষ্যবস্তু ঠিক করতে হবে। সেই লক্ষ্যবস্তুটা কি? আপনার যে বিষয়টাকে আপনি টার্গেট রাখছেন, বা এই যে আপনি যে শিল্পী হবেন, এই টার্গেটটাকে আপনাকে স্ট্রংলি ভাবে নিতে হবে। এই টার্গেটটাকে যে আমি এখান থেকে ভালো কিছু করেই ছাড়বো, তাহলে আপনি সফল হবেন। আর যদি মনে করেন যে আমি কোনো রকমে একটু ধারণা নিয়েই কোনো রকমের নিবন্ধন পরীক্ষায় পাশ করে আসলাম, পাশ করে আমি চাকরিটা পাবো, এরকম একটা ধারণা নিয়ে যদি আসেন, আপনি পাশ করবেন হয়তো, কিন্তু ভালো শিক্ষক হতে পারবেন না। আপনি অপমানিত হবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাসে আপনি অপমানিত হবেন। সুতরাং ভালো মানের একজন আপনি আর্টিস্ট হবেন, ভালোভাবে শিখবেন, এইটা আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। একজন মানুষ বা একজন শিল্পী, আমি একজন মানুষ বলবো না, একজন শিল্পী বলবো, একজন চিত্রশিল্পী একসাথে কখনো একটা অথবা দুইটার বেশি কোনো বস্তু নির্দিষ্ট করে দেখতে পারে না। একজন চিত্রশিল্পী বা একজন শিল্পী, একজন আর্টিস্ট, একজন পেইন্টার, সে একসাথে একটা, সর্বোচ্চ আর একটা হাফ, এই জিনিস মানে তার লক্ষ্যবস্তু যেটা টার্গেট করে, সে ওই একটা জিনিস ছাড়া অন্য বস্তুগুলো স্পষ্ট দেখতে পায় না। একটা জিনিসই সে ভালো সুন্দরভাবে স্পষ্ট দেখতে পায়, আর বাকিগুলো সে কি দেখে? আবছা দেখে, আবছা মানে ঝাপসা। চোখে যেমন তাকালে দেখা যায় এরকম আবছা আবছা দেখে। যদি মনে করেন যে এখানে একটা, সে সুন্দর একটা গাছ দেখছে, ঠিক আছে, এরকম সুন্দর একটা গাছ সেখানে দেখছে, এই যে আমি একটু ডার্ক করে দিই আমাদের দেখার সুবিধার্থে। এই যে মনে করেন যে এখানে সুন্দর একটা গাছ, একজন শিল্পী এটা দেখছে। সে যদি এই গাছের দিকে লক্ষ্যবস্তু ঠিক করে, এই গাছটাকে সুন্দরভাবে দেখার চেষ্টা করে, তাহলে সে সাইটে যেগুলো আছে সেগুলো কি দেখবে? ঝাপসা দেখবে। সেগুলো কি আপনার এরকম ঝাপসা দেখবে, এর মতো অত স্পষ্ট হবে না। সেগুলো কি হবে? ঝাপসা হবে, আবসা আবসা দেখতে পাবে। সেগুলো অতটা আপনার স্পষ্ট করার দরকার নেই। ছবি অঙ্কনের ক্ষেত্রে প্রত্যেকটা ছবি যখন অঙ্কন করবেন, তখন নির্দিষ্ট আপনার একটা লক্ষ্যবস্তু রাখতে হবে। নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তু রেখে বাকিগুলো আপনি ঝাপসা করে দেবেন, মানে আবসা আবসা দেখতে পাচ্ছেন এরকম। ঠিক আছে? মনে করেন যে এই ডাল থেকে আমরা যদি এরকম করে দিই, এরকম দিয়ে এখান থেকে এরকম করে দিলাম, এই যে আমি আবসা আবসা দেখতে পাচ্ছি। এইগুলো আমরা কি করতে পারছি? আবসা আবসা দেখতে পাচ্ছি, এখানে মাটি আছে এই। তাহলে আমার কি, এইগুলো দূরে দূরে চলে গেল। আর এখান থেকে এই যে গাছ, এবার মনে করেন যে এখান থেকে আবার একটা গাছ এই যে উঠাই দিলাম এই জায়গার থেকে। মনে করেন যে এখানে একটা গাছ আপনার আছে, ছোট একটা গাছ আছে।
তাহলে আমরা কি এই জিনিসটা আবছা আবছা দেখতে পাচ্ছি। এর পাতা কিন্তু আপনি ডিটেলস দেখাচ্ছেন না, এর পাতাগুলো আপনি কিন্তু ডিটেলস দেখাচ্ছেন না, জাস্ট এরকম শুধু রেখা টেনে দিয়ে শেষ করে দিচ্ছেন। ঠিক আছে, ওর পাতা আপনি ডিটেলস দেখাচ্ছেন না, আপনি আবছা আবছা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা গাছ দিতে পারেন, তাল গাছ হোক নারকেল গাছ হোক, যে কোনো একটা গাছ আপনি দিতে পারেন, আমি নমুনা দেখাচ্ছি আর কি। এই যে এখানে আপনার ডিটেলিং করা লাগবে না, কিন্তু আপনি সামনে যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আপনি প্রত্যেকটা ডাল সবকিছু এরকম স্পষ্ট করে দিচ্ছেন। এর ডাল কিভাবে আসছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কতটুকু চিকন মোটা শুধু জাস্ট বোঝা যাচ্ছে যে এখানে একটা গাছ আছে। কিন্তু যখন আপনি এটা দিচ্ছেন তখন এর আলো ছায়াটা সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছেন। তাই একজন শিল্পী কি করতে পারে, যে কোনো একটা বস্তু নির্দিষ্ট করে দেখতে পারে। তাহলে একজন শিল্পী, আদর্শ শিল্পী যদি হতে চান, একজন চিত্রশিল্পী যদি হতে চান, আপনাকে সর্বপ্রথম টার্গেট রাখতে হবে কি, আপনার যে বস্তু অঙ্কন করছেন সেই বস্তু যে কোনো একটা বিষয় নির্দিষ্ট করে দেখবেন, মানে একটা বস্তুকে ফোকাস করবেন, বাকিগুলো আপনি আবছা করে ছেড়ে দিবেন। চাপ কম হবে, দেখতেও ভালো লাগবে, আপনার কাজের মানও বাড়বে। একটা বিষয় চিন্তা করেন, যদি মনে করেন যে আপনি এই যে খুঁটিগুলো আছে, এখানে যে খাম্বাগুলো আছে, প্রত্যেকটা যদি সমান গুরুত্ব দেন, 1 2 3 4, এই 4টা খুঁটি যদি সমান গুরুত্ব দেন, তাহলে সবগুলো সমান দেখা যাবে, তাহলে তো আপনার এখানে মূল্যায়নটা হবে না, বিচারটা হবে না, সঠিক বিচার হবে না। কিন্তু আপনি যখন সামনেরটা অনেক সুন্দর করবেন, সবার নজর রাখবেন যে না সামনেরটা অনেক সুন্দর হয়েছে, পরেগুলো অতটা ভালো হয়নি, কিন্তু সামনেরটা অনেক সুন্দর হয়েছে। কারণ মানুষের সবসময় নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুর দিকে নজর যায়, সে বাকিগুলো ঝাপসা করে দেখে। যখন আপনার দ্বিতীয়টা দেখবে তখন প্রথমটা ওর কাছে ঝাপসা হয়ে যাবে, তখন সে প্রথমটা আবছা দেখবে। কারণ একসাথে একাধিক বিষয়বস্তু নির্দিষ্ট করে মানুষ দেখতে পারে না। সেজন্য এই বিষয়ে শিল্পীর ধারণা থাকতে হবে। একজন শিল্পীর বৈশিষ্ট্য হবে কি, না লক্ষ্যবস্তু ঠিক রাখতে হবে। ছবি যখন অঙ্কন করবে তার নির্ধারিত যে বিষয়বস্তু নির্দিষ্ট করে রাখবে, বাকিগুলো আবছা করে রেখে দিবে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আপনি এই পরিপ্রেক্ষিতের মাধ্যমে গাছ অঙ্কন করে দেখাতে চান, আপনারা রাস্তার সাইডে যে দুই ধারে যে গাছগুলো থাকে, এই গাছগুলো অবশ্যই আপনারা দেখছেন, রাস্তায় যখন ভ্রমণ করছেন তখন এই গাছগুলো আপনারা অবশ্যই খেয়াল করছেন এবং দেখছেন। আমরা সেই জিনিসটা দেখাবো আপনাদের। একটা গাছ কিভাবে অঙ্কন করতে হয় সেটা আগে আপনাদেরকে শেখাই দিই। প্রথমে কি করবেন, যে আপনারা এরকম রেখা টানবেন, এই যে নির্দিষ্ট করে এরকম রেখা টানবেন। আমি আপনাদের ডার্ক করে দেখাচ্ছি, আপনারা হালকা করে টানবেন। গাছ কিরকম মোটা করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। এই যে আমি এই গাছটা এরকম মোটা করলাম, এরপর এখান থেকে এই যে বাঁকাই দিলাম, একটু এখান থেকে একটু বাঁকাই দিলাম, দিয়ে এখান থেকে দুই একটা রেখা টেনে দিলাম, তাহলে মাটি হয়ে গেল। দুই একটা রেখা টেনে দেওয়ার কারণে এটা কি হয়ে যাচ্ছে, মাটি। এরপর এখান থেকে একটা ডাল দিলাম, এই যে এখান থেকে গাছের আমরা কি করলাম, ডাল দিলাম। এখান থেকে চিকন ডাল আপনি তুলে দিতে পারেন, যত সৌন্দর্য করে পারেন আর কি। এই যে এইভাবে, তাহলে একটা গাছ দিলাম, দেওয়ার পরে আমরা এই যে গ্যাপ দিলাম, এর গোড়া কিন্তু এখানে। এরপরে কি করব, এই যে দূরত্ব তৈরি করতে দেখেন, ওই যে থাম্বা যেভাবে দেখাইছিলাম ওইভাবেই আমরা এখানে আরেকটা গাছ দিলাম। এই সে গাছের ডালটা এরকম ফুটে গেছে, আমরা দেখা দিতে পারি। এই যে, আর গাছের রেখা কিন্তু একটানা এরকম সোজাসুজি হয় না, বাঁকা, হালকা বাঁকা হয়, এরকম ঢেউ ঢেউ হয়। সেটা একটু আপনার খেয়াল রাখতে হবে, ওটা যখন আপনি বারবার অঙ্কন করবেন তখন এমনি অটোমেটিকলি হয়ে যাবে। তাহলে এখানে একটা দিলাম, তাহলে আমরা এখানে আরেকটা দেবো, এখানে কি করব, আরেকটা দেবো। এই যে এখানে একটা দিলাম, ঠিক আছে, তারপর এখানে আর একটা দিলাম, এই এই জায়গাটায় ছোট করে।
ঠিক আছে, এখানে আমরা কি করলাম, আর একটা গাছ এখানে দেখাই দিলাম, ছোট করে দেখাই দিলাম, এই যে। তাহলে আমার সারি সারি কিন্তু গাছ অলরেডি চলে আসছে। দেখেন ওই যে থাম্বার মতো করে আমরা কিন্তু গাছ দিয়ে ফেলছি। এরপর রাস্তার দুই সাইডে আমার গাছ দেখাতে হবে, তাহলে আমার এখান থেকে এটা কিন্তু আমি এরকম করে দিতে পারি যে এটা আমার রাস্তার সাইড, এই যে চলে গেছে। এবার এখান থেকে এই গাছটা আমরা কি করতে পারি, এর এই গাছের এইরকম জায়গায় দেবো, এটা হলো পার্সপেক্টিভ। এই যে এটা হলো পার্সপেক্টিভ, মানে এই গাছ থেকে এই গাছের দূরত্ব কত, এই দূরত্বটা নির্ণয় করার নামই হলো পার্সপেক্টিভ। তাহলে আপনি এখানে একটা গাছ দেন, এই যে এখানে একটা গাছ দিলেন, এখানে একটা গাছ দেওয়ার পরে এই গ্যাপ দিয়ে এখানে একটা গাছ দিলেন, মানে এর সাথে তুলনা করবেন, এখানে একটা গাছ দিলেন, এই যে ঠিক এর মাঝখানে, ঠিক আছে, ঠিক এর মাঝখানে ডালপালা ও পরে পাতা দিয়ে ঢেকে দেবো আমরা। ঠিক আছে, ডালপালা কি করবো, পাতা দিয়ে ঢেকে দেবো। ঠিক একই রকম ভাবে এই যে এখান থেকে এই গাছের কিছুটা, এটা গোড়া, এই গোড়ার উপর থেকে এই যে টানলাম, এর মাঝখানে ঠিক আবার একটা গাছ দিলাম, এই যে ঠিক এই গাছের কিছুটা উপরে এখানে আমরা আরেকটা গাছ এরকম দেখাই দিলাম, ওর ডালপালা তো দেখা যাচ্ছে না। এবার আপনি এখানে এরকম যুক্ত করে দেন, এই যে যুক্ত করে দিয়েছেন। এখন দেখেন তো এই যে রাস্তাটা হয়ে গেল পার্সপেক্টিভ অনুসারে, সেটা কেমন লাগছে দেখতে এবং কতটা সহজ হয়ে গেল আপনাদের জন্য। তাহলে দেখেন পার্সপেক্টিভে কি হয়, কাছের জিনিস কি হয়, বড়। তাহলে এই যে এই জিনিসটা কিন্তু বড়ই আছে, দেখেন আস্তে আস্তে ছোট হয়ে গেছে, আস্তে আস্তে কি হয়ে গেছে, যত দূরে গেছে তত এই জিনিসটা ছোট হয়ে গেছে, কিন্তু আপনার কাছের জিনিস কিন্তু ঠিকই বড় আছে। এখন আপনার কাজ কি, যদি আপনি এই গাছগুলো ডার্ক করেন, সামনের গুলো লাইট রাখবেন, ঠিক আছে। আর আপনাদের তো গত ক্লাসে বলছিলাম পাশাপাশি একই রং হয় না, অর্থাৎ একই জিনিস পাশাপাশি হয় না। কেমন, যদি আপনি ডার্ক দেন পাশে লাইট রাখতে হবে, ডার্ক যদি আপনি ডার্ক দেন একটা জায়গায়, ওর পাশে অবশ্যই লাইট রাখতে হবে, তা না হলে ওই জিনিসটা আপনার ফোটাতে পারবেন না। আশা করি সুন্দরভাবে বুঝতে পারছেন। এই যে আমরা জাস্ট এইটুকু আপনাদের আজ শেখালাম। এবার যদি আপনারা পাতা দিতে চান, তাহলে এখান থেকে এরকম করে পাতা দিয়ে দেবেন, এই এরকম। প্রথমে কি, প্রথমে এরকম উল্টা, এই যে উল্টায় এরকম, ওই যে ছোটবেলায় যেভাবে দিতেন এরকম উল্টা। তারপরে এটা কি হবে, এরকম সোজা, এরকম সোজা। কিন্তু পাতা দেওয়াটা এখন আপনাদের দেওয়ার দরকার নেই, পাতাটা এখন দেওয়ার দরকার নেই। যদি কেউ দিতে চায় এভাবে দিতে পারেন, প্রথমটা উল্টা, পরেরটা সোজা, ঠিক আছে। এই এবার আমি যদি এইরকম জায়গায় এর একটা বৃত্ত দেবো, মনে করেন যে এটা বৃত্ত দেবো, এরকম এরকম ছোট্ট একটা কি করব, বৃত্ত দেব। দেওয়ার পরে এর নিচে একটা এরকম লম্বা টাইপের বৃত্ত দেবো, এরকম লম্বা টাইপের বৃত্ত, ঠিক আছে। তাহলে প্রথমে একটা বৃত্ত দিলাম, এর নিচে একটা কি দিলাম, লম্বা টাইপের বৃত্ত, তার নিচে কি দিলাম, আবার একটা বৃত্ত, সেটা এর থেকে একটু কি মোটা, এর থেকে কি হবে, একটু মোটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে এরকম করে দিলাম, আর এখান থেকে একটু এরকম করে দিলাম। আর এই জায়গা থেকে এই যে একটু হাতটা বের করে দেখাই দিলাম, এই যে সম্পূর্ণ দেখানো লাগবে না, এই জাস্ট এই যে। তাহলে দেখা যাচ্ছে কি একটা ফিগার হেঁটে যাচ্ছে। তো এই জিনিসটা যদি আমরা এই গ্যাপে বসাই দেই, ওই জিনিসটা আমরা কি করব, তাহলে আমার তখন এইগুলো কি করতে হবে, একটু মিশাই দিতে হবে, এই যে মিশাই দিয়ে আমরা ছোট্ট করে এখান থেকে এরকম করে এই যে আমরা বৃত্ত দিলাম, আবার একটা এখানে এই যে ছোট বৃত্ত দিলাম, আর এখান থেকে হাতের অংশটা সামান্য দেখা দিলাম, এই। তাহলে এখান থেকে একটু পায়ের অংশ দেখা দিলাম সামান্য, তাহলে দেখা যাচ্ছে একটা ফিগার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে একটা ফিগার কি হয়ে যাচ্ছে, সামনের দিকে হেঁটে যাচ্ছে।
এই জিনিসটা কিন্তু অনেক সহজ জিনিস, কঠিন জিনিস না কিন্তু। এই যে দূরের যে ফিগার গুলা, সেগুলো এইভাবে দেখাতে হয়। এখানে আপনারা এই যে গাছের গোড়ায় বিভিন্ন ঘাস টাস থাকে, এগুলো পরের বিষয়। এখানে আপনার এগুলো পরের বিষয়, এগুলো এখন দেওয়ার দরকার নেই। আমি এমনি আপনাদের বলছি, তাই দিচ্ছি আর কি, আপনাদের দেওয়ার দরকার নেই। তাহলে আপনাদের কাজ থাকবে কি, শুধু পার্সপেক্টিভ জিনিসটা সুন্দর করে বোঝা, এবং যে জিনিসটা দেখালাম সেই জিনিসটা একটু হোমওয়ার্ক করে আমাকে দেখানো। আপনাদের হোমওয়ার্ক থাকবে শুধুমাত্র এই গাছগুলো, পাতা দেওয়ার দরকার নেই, জাস্ট এই গাছগুলো আমার এরকম, যে একটা রাস্তার দুই সাইডে যে গাছ পার্সপেক্টিভ আকারে আমাকে দেখাবেন। ফিগারও দেওয়ার দরকার নেই, ফিগারও দেওয়ার দরকার নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, যে সবসময় খেয়াল রাখবেন, যেখানে ছায়া পড়ে, যেখানে ছায়া পড়ে সেখানে ডার্ক হবে। তাহলে আমার এখানে যদি আলো পড়ে, তাহলে এখানে আমার ছায়া পড়বে। এটার উপরের অংশটা নিচের অংশ, তাহলে ছায়াটা কি হবে, ডার্ক করে দেবেন। আর ডার্কটা কিভাবে করবেন, পেন্সিলে চাপ দেবেন। এই যে পেন্সিলে চাপ দিলে এটাকে অটোমেটিকলি ডার্ক হয়ে যাচ্ছে, পেন্সিলে চাপ দিলে অটোমেটিকলি ডার্ক হয়ে যাচ্ছে। এটা একটু খেয়াল রাখলেই হয়ে যাবে। আর কখনোই একবারে এরকম প্লেন করে, এরকম করে গাছ অঙ্কন করবেন না, এরকম প্লেন করে একটু আঁকা বাঁকা করে রাখবেন, ঠিক আছে? একবারে প্লেন থাকবে না, এরকম একটু আঁকা বাঁকা থাকবে গাছ। তাহলে এই গাছটা কেমন লাগছে আর এই গাছটা কেমন লাগছে, তাহলে আপনি বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনাদের এখন প্রশ্নগুলো নেওয়ার পালা, যে আপনি কোন জিনিসটা বুঝতে পারেননি সেই জিনিসটা আমি আবার দেখাবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নটা আমাকে করেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো এখন। এবং আপনার না বোঝার বিষয়গুলো আমি আবার বিস্তারিতভাবে আপনাকে বোঝাবো। হেরা, আপনার কি কোনো প্রশ্ন আছে হেরা? না স্যার। ঠিক আছে, তাহলে আপনি যদি বুঝতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান হোসাইন। স্যার এখানে ওই যে আলো ছায়া ওটা বুঝতে পারছি, রেখা বা ছোট বড় ওটা, কিন্তু কালারের যেটা ওই আচ্ছা, জিনিসটা একটু আর একটু ক্লিয়ার। কালারের জিনিসটা কি, আপনি যখন ডার্ক কালার দিবেন, কালারের যে বিষয়টা, আপনি যদি ডার্ক কালার দেন, মনে করেন যে ডার্ক কালার, তাহলে দেখেন এটা কিন্তু দূরে চলে যাচ্ছে। মানে কালার দিয়ে যদি পার্সপেক্টিভ বোঝাতে চাচ্ছেন, তখন আপনি এর সামনে অবশ্যই লাইট রাখতে হবে, যদি কালার দিয়ে পার্সপেক্টিভ বোঝাতে চান। আর এটা আপনার ওই আলো ছায়া কিভাবে নির্ণয় করে, সূর্য যেদিকে থাকে সেই দিকে আপনার কি থাকবে, সূর্যের আলো যেদিকে পড়বে সেদিকে আপনার আলো থাকবে, আর যেদিকে ডার্ক থাকবে সেদিকে আপনার সূর্যের আলো পড়বে না, এই জন্য ওদিকে ডার্ক হয়। এখন আপনি এই কালারের যে জিনিসটা, কালার হালকা, হালকা কালার এবং আপনার ডিপ কালার, অর্থাৎ ডার্ক কালার এবং লাইট কালার, এই দুটো কালারের সমন্বয়ে আপনি পার্সপেক্টিভ বোঝাতে পারবেন। যদি মনে করেন যে আপনি এখানে একটা আপেল অঙ্কন করছেন, ঠিক আছে, এখানে একটা আপেল অঙ্কন করছেন, এই যে এই একটা আপেল অঙ্কন করছেন এখন এই আপেলটার পিছনে, এই পিছনে আছে, তো মনে করেন যে এটা আপনি কালারের মাধ্যমে বোঝাচ্ছেন, কালারের মাধ্যমে বোঝাচ্ছেন, তাহলে এটা কি সামনে, তাহলে আপনি এটা ডার্ক করে দিয়ে, এই আপেলটা কি ডার্ক করে দিয়ে আপনি বোঝাতে পারবেন যে এটা দূরে, এটা কি দূরে, আর এটা সামনে। তাহলে এর থেকে এটা হালকা একটু ইয়ে হবে, ডার্ক হবে। তাহলে এটা বেশি ডার্ক হবে আর এটা হালকা ডার্ক হবে, এইভাবে আপনি বোঝাতে পারবেন। আবার আপনি যদি দূরে হালকা রাখেন, সামনে ডার্ক রাখেন, সেটাও বোঝানো যায়, সেটাও বোঝানো যায়। কিন্তু আপনি তো কালার দিয়ে কোনো একটা বস্তু তো অঙ্কন করবেন। মনে করেন কালার দিয়ে আপনি গাছ অঙ্কন করলেন, তাহলে পরের গাছটা কি হবে, যখন কালার করবেন ওই সিস্টেম সব একই থাকবে, কিন্তু বিষয়বস্তু ওই পার্সপেক্টিভের কারণে ছোট বড় হবে। আর শুধু যদি কালার দেন, শুধু কালার, আর কোনো কিছু না, কোনো বস্তু নেই, কোনো কিছু নাই, শুধু কালার দিলে, এই যে আপনার লাইট রাখবেন, আর কাছের গুলো কি রাখবেন, ডার্ক রাখবেন, দূরের গুলো কি রাখবেন, লাইট, আর কাছের গুলো ডার্ক রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ওই ইয়ে কালারটা হয়ে যাচ্ছে, শুধু কালারের যে আপনার পার্সপেক্টিভ ওটা হয়ে যাচ্ছে।
আমি অবশ্য কালারের পার্সপেক্টিভটা আমাদের দেখাতে চাই না আজকে, কিন্তু আপনি যখন বলছেন এই জন্য দেখালাম আর কি। মনে করেন এটা দূরের, এটা কি দূরের, এটা হালকা করে দিবেন, এটা হালকা। এইটা মনে করেন যে কাছে, তাহলে এটা আমি ডার্ক করে দেবো, এটা আমি কি করে দিচ্ছি, ডার্ক করে দিচ্ছি। আর এইটা আমি হালকা করে দেবো। এটা হলো কালারের পার্সপেক্টিভ, বুঝতে পারছেন? জি স্যার। জি, ধন্যবাদ। আওয়াল সরকার। স্যার আমার প্রশ্ন ছিল পেন্সিল স্যার 2B ব্যবহার করব না 6B? আপনারা 6B ব্যবহার করতে পারেন, ওইটা সমস্যা না। আপনারা যখন পেন্সিল ব্যবহার করবেন তখন এই যে পেন্সিলের মাথাটা চিকন করে নেবেন, ঠিক আছে? আমার তো মনে করেন যে আপনি 8B 10B যাই দেন না কেন, আমি ওই ইচ্ছা করলে মোটা ডার্কও ফেলতে পারবো, ইচ্ছা করলে আরো মোটা, আবার ইচ্ছা করলে একদম চিকন। দেখছেন, ইচ্ছা করলে একদম হ্যাঁ স্যার। চিকন, ইচ্ছা করলে মোটা, সবকিছু ফেলতে পারবো, কিন্তু আপনাদের ওই পেন্সিলের মাথা চিকন করে নিতে হবে। কারণ আমার তো অনেক দিনের প্র্যাকটিস, এই জন্য আপনাদের ওই প্র্যাকটিসের জন্য আপনারা 6B ব্যবহার করতে পারেন, 4B 2Bও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র আপনাদের এই যে আমি ব্যবহার করছি হলো 12B ব্যবহার করছি, তাই দেখেন আমার দাগ কেমন চিকন। 12B ব্যবহার করতে আপনাদের ওই যে ক্যামেরাতে যেন স্পষ্ট দেখা যায়, রেখাগুলো যেন স্পষ্ট দেখা যায়, এই জন্য ডার্ক রেখা দিয়ে আপনাদের বোঝানো হচ্ছে। কিন্তু আপনারা 2B ইউজ করবেন, 2B 4B। সব থেকে ভালো হয় 4B হলো ড্রয়িং এর জন্য, আর আপনার 6B 8B হলো স্কেচের জন্য। ডার্ক লাইটের জন্য আপনারা 8B আর 6B ব্যবহার করতে পারেন। পেন্সিল কিনবেন 4B 8B আর 12B, এই পেন্সিল কিনবেন। আওয়াল সরকার, আর কোনো প্রশ্ন? না স্যার, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে সোনালী হালদার, সোনালী হালদার, আপনার কি কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই প্রশ্ন করবেন যে এই জিনিসটা বুঝাই, মানে বুঝতে পারিনি, আবার বলেন, তাহলে আমি সেই জিনিসটা আবার বোঝাবো আপনাদের। এবার আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি এর ইয়েতে আর কোনো প্রশ্ন না থাকে, কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই জিনিসটা জানার প্রয়োজন। জি না স্যার, এর ভিতরে আর কোনো জানার নেই। ওকে, ধন্যবাদ। ক্লাস সবাই বুঝতে পেরেছেন? মানে ক্লাস নিয়ে কোনো আর কোনো কথা নাই? জি না স্যার। ওকে, ধন্যবাদ। প্রথম দিনের ক্লাস হিসেবে ইমরান হোসেন, আপনার কেমন, আপনার কি কোনো বুঝতে অসুবিধা হয়েছে? জি না স্যার, সমস্যা হয়নি। তাহলে কি আত্মবিশ্বাস রাখা যায় যে আমি শিখতে পারবো, আমার দ্বারা সম্ভব? জি স্যার, পারবো। ধন্যবাদ। ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুধু যেগুলো বলি সেইগুলো একটু শুধু মন কান দিয়ে শুনবেন, আর আমাকে হুম, সপ্তাহে 3 দিন 6 ঘন্টা সময় দেবেন, বাকি সব আপনাদের। 3 দিনে আমাকে ওই 3 দিন, এক একদিন 2 ঘন্টা করে, রবিবার 2 ঘন্টা, মঙ্গলবার 2 ঘন্টা এবং বৃহস্পতিবার 1 ঘন্টা। বৃহস্পতিবারে না দিলেও কোনো সমস্যা নাই, বৃহস্পতিবারে শুধু আপনারা ক্লাস করেই শেষ। কিন্তু ওই রবিবার এবং মঙ্গলবার এই 2 দিন 2 2 4 ঘন্টা আমাকে নির্দিষ্ট সময় দেবেন। কেমন? এই যে আচ্ছা। 9:30 থেকে 11টা পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত। যদি আপনি এই সময়টা শুধু মনে করেন যে আমি ক্লাস করে রেখে দেবো, দরকার নেই, আপনি পরে আমাকে সেই কাজটা করে দিতেও পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যারা বিভিন্ন কাজে ব্যস্ত, পরে করার সময় পাবেন না, আপনারা দয়া করে এই যে 9:30 ক্লাসটা শুরু করছেন, এখান থেকে 11টা পর্যন্ত, আমি তো মনে করেন যে 10টা 10:30টার মধ্যে ক্লাস শেষ করে দেবো। আপনি যে বাকি টাইমটা পাচ্ছেন ঘুমানোর আগে, এই সময়টা কাজটা কমপ্লিট করে আমাকে জমা দিয়ে দেন, যে হোমওয়ার্কটা দিচ্ছি, এই হোমওয়ার্কের কাজটা জমা দিয়ে দেন, আর কোনো কিছু না। মুখস্থ নেই, কোনো কিছু নেই, জাস্ট এটা শুধু প্র্যাকটিস করে দিয়ে দেবেন। আর কাজ খুব কঠিন না, আবার খুব সহজও না, সেজন্য একটু কনসাস হলেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ক্লাসে যুক্ত থাকার জন্য। এবং যারা আজকে আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা অবশ্যই
যারা 19তম নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন, 19তম নিবন্ধনে চারুকলা লিখিত বিষয়ে অংশগ্রহণ করবেন, অর্থাৎ চারুকলা শিক্ষক হিসেবে 19তমের জন্য আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে যাচ্ছেন, আর দেরি না করে অতি দ্রুত আমাদের চারুকলা শিক্ষক নিবন্ধনে প্রথম ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আপনাদের ভর্তির আহ্বান রইল। আপনারা জানেন যে আমরা ক্লাস শুরু করে দিয়েছি, সুতরাং অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন, আর দেরি না করে ভর্তি হওয়ার জন্য সবাইকে আহ্বান করছি। এবং আপনাদের যারা পরিচিত যারা আছে তাদেরকে একটু এই সংবাদটা দিয়ে দেবেন যে আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচে দ্রুত ভর্তি হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো ক্লাস এখানে শেষ করছি। ক্লাস শেষ করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে আজকের এই ভিডিওটা দিয়ে দেবো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন।